দিন যত এগোচ্ছে প্রশ্ন তত বেড়ে চলছে। ঠিক কি জন্য এই অদ্ভুত সামুদ্রিক ক্রিয়েচার বিচের কিনারায় চলে আসছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, কালের বিবর্তনে মানব সভ্যতা যেখানে আজ এত উন্নত, মানুষ মহাকাশে চলে যাচ্ছে ভিনগ্রহী প্রাণী অনুসন্ধানে, সেখানে সমুদ্র সম্পর্কে মাত্র 20% জানার পরে এই বড় দেশগুলো বা বিজ্ঞানীরা কেন ওশান এক্সপ্লোর বন্ধ করে দিয়েছে? মোদ্দা কথা, সবার লক্ষ্য আউট অফ স্পেসে গিয়ে এলিয়েন খুঁজে বের করা। কিন্তু কোন ভয়ে কেউ এটা জানতে চায় না আমাদের পৃথিবীতে এই ওশানে কি লুকিয়ে আছে। গেল কয়েক বছরে আমরা অনেক ক্রিয়েচারকে উপরে উঠে আসতে দেখেছি, যেমন ওলফিশ, ফ্যাংটুট, ড্রাগন ফিশ। কিন্তু এখন এদের সাথে সাথে আরো ডিপসি ক্রিয়েচার উপরে উঠে আসছে। আপনাদের বলে রাখি, ডিপসি ক্রিয়েচার সহজে সমুদ্রের গভীর থেকে বাইরে আসে না। তাহলে এখন কি এমন ঘটছে যার জন্য তাদের বাইরে আসতে হচ্ছে? এই পেছনে ঠিক কি রহস্য লুকিয়ে রয়েছে? দ্য ওলফিশ, যেটি তরবারির মতো ধারালো সিলভার কালারের, এরা সাপের মতো সাঁতার কাটে। এখন এই ওলফিশ সমুদ্রের তীরে আসার কারণ কি তা কিছুক্ষণ পরেই বলছি। কিন্তু তার আগে আরো একটি বিষয় লক্ষ্য করা যাক। সম্প্রতি একটি মাছ সারফেসে উঠে আসায় সোশ্যাল মিডিয়ায় অনেক তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। এটি হলো অ্যাঙ্গেল ফিশ। এই মাছটি ডিপসিতে থাকে এবং কখনোই সেখান থেকে বাইরে আসে না। সোশ্যাল মিডিয়ায় এটিকে ভুলভাবে দেখানো হচ্ছে, কারণ যে অ্যাঙ্গেল ফিশটি উপরে উঠে এসেছে সেটি মাত্র 6 ইঞ্চি লম্বা, কিন্তু এটিকে খুব বড় হিসেবে দেখানো হচ্ছে। এটি উপরে আসার সিগনিফিকেন্স কি তা ব্যাখ্যা করার আগে আমরা চোখ রাখবো ইন্ডিয়া কেরালার একটি ঘটনার দিকে। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন ব্যক্তিকে দেখে মনে হচ্ছে সে মাছের মধ্যে স্নান করছে। আপনি লক্ষ্য করেছেন কত মাছ বিচে এসেছে? এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেমন অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, স্যান ডিয়েগো, এই জায়গাগুলোতে ডিপ সি থেকে একটি অ্যাঙ্গেল ফিশ বেরিয়ে এসে বিচে আসা কিছু একটা তো ইঙ্গিত দেয়। এখন কেরালার ক্ষেত্রে এটা বলা যেতে পারে, যখনই এত মাছ সমুদ্র সৈকতে একত্রিত হয়, তখন এর অর্থ হলো কাছাকাছি কোনো শিকারী আছে, অথবা আকস্মিক বা কোনো ন্যাচারাল ডিজাস্টার ঘটতে চলেছে। আর যখন আমরা অ্যাংলাই ফিশ এবং ওল ফিশের কথা বলি, তখন আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে আপনি যদি দ্য ওল ফিশ লিখে গুগলে সার্চ করেন, তাহলে লেখা আসবে দ্য ফিশ অফ ডুম। কারণ ওই ফিশকে ডুমসডে ফিশ বলা হয়, যার অর্থ হলো যদি আপনি কোনো সমুদ্র সৈকতে ওই ফিশ খুঁজে পান, এবং তাও বিশ্বের বিভিন্ন জায়গায়, তাহলে হয়তো এই পুরো দুনিয়া কোনো না কোনো ডুমের ঝুঁকিতে রয়েছে। এখন এই ডিপসি ফিশ, অ্যাংলাই ফিশের আবির্ভাব অর্থ হলো ডিপসিতে অনেক ভয়াবহ কিছু ঘটছে। আপনি যদি এই তিনটি বিষয়কে এক জায়গায় করেন, তাহলে সম্ভবত পৃথিবী বড় কোনো বিপদের ঝুঁকিতে রয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন কে আবিষ্কার করেছে উন্নত দেশগুলো এবং বিজ্ঞানীরা, যে তারা 2000 দশকের গোড়ার দিকে ওশানে যাওয়ার নামই মুখে নেয় না। তারা পৃথিবীর ওশান এক্সপ্লোর বন্ধ করে দিয়ে মহাকাশে এলিয়েনের সন্ধান করছে, যার অর্থ হলো তারা মহাকাশকে কম ভয় পায়, সমুদ্রকেই বেশি ভয় পায়। এখানে কিছু একটা কারণ তো অবশ্যই আছে। আপনার কি মনে হয়? এতক্ষণ আমরা তো রিসেন্ট টাইমে কথা বললাম, এখন চলুন এই প্রশ্নের উত্তর দেওয়া যাক। যেমন রিয়ালিস্টিক ঘটনাগুলো কি? সমুদ্র থেকে এই পানিদের উঠে আসা। এক থিওরিতে এটা বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে এই সমস্ত পানি উপরে উঠে আসছে। এর পেছনে বিজ্ঞান বলে, সমুদ্রের পানির উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাওয়ার ফলে এই পানিগুলো শীতল পানির জন্য উপরে উঠে আসছে। ক্লাইমেট চেঞ্জে উষ্ণতা বেড়ে যাওয়ায় ডিপসিতে পানিতে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটি কারণ হতে পারে পানির নিচের আর্থকোয়েক এবং ভলক্যানো অ্যাক্টিভিটি। যখন ওশানের নিচের পৃষ্ঠ, যাকে আমরা সিবেট বলি, সেটি কাঁপতে থাকে, তখন এই ক্রিয়েচারগুলো উপরে উঠতে শুরু করে। এর একটি বড় উদাহরণ, যা আপনাকে আগেই বলেছি, সেটা হলো ওলফিশ, যা শেষবার জাপানের উপকূলে দেখা গিয়েছিল যখন সেখানে সুনামি এবং আর্থকোয়েক আসতে চলেছিল। তাহলে প্রথম কারণ হলো ক্লাইমেট চেঞ্জ এবং দ্বিতীয় কারণ হলো ন্যাচারাল ডিজাস্টার। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা চাঁদে পা রেখেছি, মার্সে রোবট পাঠিয়েছি, কিন্তু আমাদের ওশানে মাত্র 20% এক্সপ্লোর করতে পেরেছি। এখন কেউ কেউ বলবে যে সমুদ্রের অনুসন্ধান অনেক ব্যয়বহুল, নিচে খুব অন্ধকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে প্রচুর চাপ রয়েছে, যার কারণে যে ইকুইপমেন্টগুলো তৈরি করা হয় তলদেশের জন্য, সেগুলো তৈরি করতে অনেক টাকা খরচ হয়। কিন্তু এর আরেক দিক হলো, আজকের টেকনোলজি অনেক উন্নত। যদি আমরা এত টাকা খরচ করে মার্সে যেতে পারি, তাহলে আমরা আমাদের ওশানকে এক্সপ্লোর করতেই পারি। তাই যদি স্পেসএক্স এর মতো কোম্পানিগুলো মহাকাশ অনুসন্ধানে অর্থ বিনিয়োগ করে, তাহলে কিছু কোম্পানিও আসতে পারে যারা এখন ওশান এক্সপ্লোরে বিনিয়োগ করবে। ব্যাপারটা হলো এটাও ঘটেছে। ওশান গেট নামের একটি কোম্পানি একটি সাবমেরিন চালু করেছিল, যাতে করে তারা বিলিয়নারদের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে গিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর যা ঘটেছিল তা আমরা সকলেই জানি। আমাদের বোঝা হয়ে গেছে গভীর সমুদ্রে অনুসন্ধান কতটা বিপজ্জনক তার চাপের কারণে। কিছু লোক এটা বলে যে এমন অনেক ক্রিয়েচার আছে যা আজ পর্যন্ত আমাদের কাছ থেকে লুকিয়ে রয়েছে এই অন্ধকার ডিপ সি মাঝে, যেমন গডজিলা।
এগুলো এখানে থাকতে পারে না, কিন্তু কিছু ক্রিয়েচার আছে যাদের নাম ইতিহাসের বইগুলোতে সর্বদা মেনশন করা হয়েছে, যেমন ক্র্যাকেন, যার বিশ্লেষণ করা হয়েছিল ভাইকিংদের বইগুলোতে। সেখানে বলা হয়েছে ক্র্যাকেন একটি অনেক বড় দৈত্যাকারী স্কুইড, যা এক সময় একটি জাহাজ একাই ধ্বংস করত। তারপর আসে মেগলোডন, একটি 60 ফুট লম্বা প্রাচীন শার্ক, যা আজ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় প্রাণী। অনেকেই বিশ্বাস করে মেগলোডন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অন্যদিকে কিছু লোক বিশ্বাস করেন এটি এখনও সমুদ্রের গভীরে বাস করে। আপনি কি নিনগের নাম শুনেছেন? অ্যান্টার্কটিকায় দেখা গিয়েছিল এমন একটি অদ্ভুত মানুষের মতো প্রাণী, যা কিনা জলের ঢেউয়ে মিশে যায়। কেউ কেউ এটিকে এলিয়ান মনে করে, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি এখনও আনডিসকভার। শুধু তাই নয়, কিছু নাবিক এবং জেলেরা দাবি করে তারা সি সাইফের দেখেছে এবং তা ব্লপের শব্দ শুনতে পেয়েছে। এখন এটা শুধু চোখেই ভুল নাকি অজানা সত্য? এখানে যতগুলো ক্রিয়েচার আছে, অর্থাৎ আমি যতগুলোকে নিয়ে কথা বলেছি, তাদের সবার নাম কোনো না কোনো বইয়ে বা কারো রেফারেন্সে মেনশন আছে। কিন্তু এই সবগুলোর মাঝে এক এমন ক্রিয়েচার আছে যা সত্যি এক্সিস্ট করতে পারে। এটি প্লেস গুগল আর্থে দেখা যায়। অনেকেই বলে চায়নার কাছে গুগল আর্থে দেখা যায় এই ক্রিয়েচার এক্সিস্ট করে। এই ক্রিয়েচার নিয়ে আমি এর জন্যই কথা বলছি, কারণ এই ক্রিয়েচারের নাম সেই সকল বইয়ে লেখা আছে যেগুলো হয়তো তুমি পড়েছো বা কখনো না কখনো পড়তে চলেছো। আর এর সম্পর্কে বলতে গেলে পুরো একটি ভিডিও লাগবে, কিন্তু আমি তোমাদের আজ এর সম্পর্কে অল্প কিছু বলবো। এর নাম হলো লেবায়াথন। অনেক বড় ডিস্ট্রাকটিভ সামুদ্রিক প্রাণী, যার পরিচয় এবং অস্তিত্ব সম্পূর্ণরূপে রহস্যে আড়ালে। অনেকেই বলে লেবায়াথন এতটাই ভয়ঙ্কর যে এর অস্তিত্ব থাকতে পারে না। লেবায়াথনকে এমন একটি প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে যে একবারে হাজার হাজার জাহাজ গিলে ফেলতে পারে। এর অস্তিত্ব সম্পর্কে প্রতিটি ইতিহাসে বই মেনশন করা হয়েছে। তাহলে এই ফিশ এবং ক্রিয়েচার লেবায়াথনের পুনরায় জেগে ওঠার কারণে বেরিয়ে আসছে না তো? এখন এর অস্তিত্বের কোনো ফিজিক্যাল প্রমাণ একেবারেই নেই, কিন্তু কে জানে এটি থাকতেও পারে। তো এখন আমাদের অনেকটা ধারণা হয়েছে যে এই সি ক্রিয়েচার কেন উপরে উঠে আসছে, হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, অথবা ন্যাচারাল কোনো ডিজাস্টারের কারণে, অথবা বড় কোনো দেশ এবং বিজ্ঞানীরা কোনো পরীক্ষা নিরীক্ষা করছে, অথবা কোনো প্রাচীন প্রাণী আবার জীবিত হয়ে উঠছে। তাই কিছু সুনির্দিষ্ট প্রমাণ না থাকা পর্যন্ত আমরা কিছুই বলতে পারি না। আমাদের ওইসব বিষয়ে বিশ্বাস করা উচিত নয়, যতই কয়েতে হিসাব নিকাশ দেখি না কেন, অথবা ইতিহাসে বড় বড় বই পড়ি না কেন। যতক্ষণ না নিজের চোখে দেখতে পাচ্ছি, ততক্ষণ এটা বিশ্বাস না করাই উত্তম। হয়তো এই কারণেই বড় বড় দেশ এবং বিজ্ঞানীরা এটাকে আদৌ এক্সপ্লোর করছে না এবং বলছে এড়িয়ে যাওয়াই মঙ্গল। হয়তো কিছু গোপন রহস্য মাটির নিচে চাপা পড়ে থাকলেই আমাদের জন্য ভালো। এখন গভীর সমুদ্রের প্রাণে উঠে আসা কেবল একটি সতর্ক নাকি সিচুয়েশন, সেটা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ না আমরা এটাকে এক্সপ্লোর করছি। তাহলে আপনি কি সমুদ্রের এই গোপন রহস্য জানতে চান, নাকি বলবেন কিছু রহস্য মাটির নিচে চাপা থাকাই ভালো? কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।